গত পর্বে আমরা জেনেছিলাম উমাইয়াদের শাসনামল এবং সমস্যা সম্পর্কে। আজ এই পর্বে আমরা জানব আব্বাসীয় শাসনামল সম্পর্কে। আব্বাসীয় বংশ 661 খ্রিস্টাব্দে উমাইয়া শাসনে শুরু থেকেই তাদের প্রধান সমস্যা ছিল বৈধতা। প্রথম 4 খলিফার মতো উমাইয়ারা জনপ্রিয় মতামতের ভিত্তিতে অথবা সমাজের সম্মানিত নেতাদের দ্বারা নির্বাচিত হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিদ্রোহীদের উত্থানের পরে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে পারার ক্ষমতা ও দক্ষতার কারণেই উমাইয়াদের শাসন অপরিহার্য ছিল। একটি গোষ্ঠী উমাইয়া শাসনের বিকল্প হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরিবার হতে শাসক নির্বাচনের প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা ছিলেন, সেহেতু তার পরিবারেরই শাসন করার অধিকার সবচেয়ে বেশি। এই মতাদর্শ ইরাক ও হেজাজের অধিবাসীদের সমর্থন পায়, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধররা বাস করতেন। পরবর্তীতে এই রাজনৈতিক মতাদর্শ ইসলামের একটি নতুন উপদল শিয়া হিসেবে আত্মপ্রকাশ করে, কিন্তু 8ম শতাব্দীতে তাদের মতাদর্শের সাথে প্রচলিত ধারার ইসলামের কোনো পার্থক্য ছিল না, বরং পার্থক্যটা ছিল শুধুই রাজনৈতিক। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শাসনের পক্ষে ছিল, তাদের সমস্যা ছিল এই যে তাদের মাঝে উমাইয়াদের উৎখাত করে নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত করার মতো পর্যাপ্ত সাংগঠনিক শক্তি এবং দক্ষতা ছিল না। এ সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত আরেকটি গোষ্ঠী সামনে এগিয়ে আসে, আর তারা হলো আব্বাসীয়রা। আব্বাসীয়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশধর। 8ম শতকে শুরুর দিকে তারা হুমায়মাতে বসতি স্থাপন করে। হুমায়মা ছিল একটি মরুদ্যান শহর, যা বর্তমানে বালুময় দেশ জর্ডানে অবস্থিত। উমাইয়া শাসনের কেন্দ্র দামেস্কের কাছাকাছি অবস্থান করায় আব্বাসীয়রাও উমাইয়া শাসিত সমাজে বৈষম্যের ফলে সৃষ্ট সূক্ষ্ম ফাটল লক্ষ্য করেছিল এবং এই পরিস্থিতিকে তারা ক্ষমতা দখলের জন্য সুযোগ হিসেবে গ্রহণ করে। 740-এর দশকে উমাইয়া সাম্রাজ্য নিজেকে সংকটজনক অবস্থায় দেখতে পায়। 730 এবং 740-এর দশকে আব্বাসীয়রা পারস্যে গোপনে মিশনারি দল প্রেরণ করে, যেখানে উমাইয়াদের বিরুদ্ধে স্বভাবতই অসন্তোষ বিরাজ করছিল। এই এলাকায় অধিকাংশ মুসলমান অনারব হওয়াতে আব্বাসীয়রা জানত তারা এসব মানুষের সমর্থন পাবে। অত্যাধিক ধর্মপ্রাণ লোকদের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে আব্বাসীয়রা প্রচার করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একজন বংশধর আনুষ্ঠানিকভাবে আব্বাসীয় পরিবারের প্রতি শাসন করার অধিকার হস্তান্তর করেছেন। এমন ঘটনার সত্যতা যতটুকু হোক না কেন, এটি আব্বাসীয়দের শাসনকার্য পরিচালনার কিছুটা বৈধতা দেয়, যা উমাইয়াদের ছিল না। আব্বাসীয় বিপ্লবের প্রতি সমর্থন ছিল বিভিন্ন ধর্মের মানুষের একটি সাধারণ কারণের সাথে একত্রিত হওয়ার একটি প্রাথমিক উদাহরণ। মূলত উমাইয়াদের নীতির কারণে এমন হয়েছিল, যা ইসলাম ছাড়া অন্য যে কারো প্রতি বিশেষভাবে অত্যাচারী হিসেবে বিবেচিত ছিল। 741 সালে উমাইয়ারা আদেশ দেয় যে অমুসলিমরা সরকারি পদে কাজ করতে পারবে না। আব্বাসীয়রা এই অসন্তোষ সম্পর্কে অবগত ছিল। আব্বাসীয় বিপ্লব, যাকে কালো পোশাকের পুরুষদের আন্দোলনও বলা হয়, 744 সালে উত্তরাধিকার নিয়ে বিরোধের ফলে তৃতীয় মুসলিম গৃহযুদ্ধ শুরু হয়, যা 2 বছর ধরে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে। পরের বছরই আল দাহাক ইবনে কায়েস আল শাইবানি একটি খারিজি বিদ্রোহ শুরু করেন, যা 746 সাল পর্যন্ত চলে। এর সাথে সাথে দ্বিতীয় মারওয়ানের রাজধানী দামেস্ক থেকে হারানে সরানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একটি বিদ্রোহ শুরু হয়, যার ফলে হোমসে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। এই বিদ্রোহটিও 746 সালেই ঘটে। মুসলিম বিশ্বের পূর্বাঞ্চলের অধিবাসীদের পক্ষ থেকে গোপনে কয়েক বছর ধরে সমর্থন লাভের প্রতিশ্রুতি পাওয়ার পর 747 খ্রিস্টাব্দে আব্বাসীয়রা সিদ্ধান্তে উপনীত হয় যে প্রকাশ্যে বিদ্রোহ করার জন্য এটি উপযুক্ত সময়। আব্বাসীয় বিপ্লব কয়েক মাসের মধ্যে শুরু হয়েছিল। খোরাসান প্রদেশের প্রাচীন শহর মারভে তারা তাদের স্বতন্ত্র কালো রঙের ব্যানার ও পতাকা উত্তোলন করল, যেখানে বিপ্লবীদের জনসমর্থন ছিল অত্যন্ত প্রবল। আবু মুসলিম হিসেবে পরিচিত এক রহস্যময় ব্যক্তির নেতৃত্বে খোরাসানে আব্বাসীয় পরিবারের সমর্থকরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রাথমিক খলিফাদের যুগের বিশুদ্ধ আদর্শে ফিরে যাওয়ার ওয়াদা করেন। এটা ছাড়া আব্বাসীয়দের অন্যান্য প্রতিশ্রুতিগুলো ছিল অস্পষ্ট এবং তা ইচ্ছাকৃতভাবেই এমন ছিল। আব্বাসীয় ও তাদের সমর্থকদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা থেকে উমাইয়া পরিবারের অপসারণ। অন্যান্য বিষয়গুলো তারা পরে সমাধানের জন্য রেখে দিয়েছিল। মার্ভ শহর দখল করে উমাইয়া গভর্নরকে নির্বাসনে পাঠানোর পর আবু মুসলিম পশ্চিমে পারস্য ও ইরাকের বাকি অংশে আব্বাসীয় সৈন্যবাহিনী পাঠাতে শুরু করেন।
উমাইয়াদের অবস্থান পারস্যে কখনোই শক্ত ছিল না। সম্ভবত এর কারণ ছিল বড় সংখ্যক অনারব জনসংখ্যা তাদের শাসনের ব্যাপারে ক্ষুব্ধ ছিল। ফলে আব্বাসীয় বিপ্লব ইরানের মালভূমিতে ধীরে ধীরে অগ্রসর হয়ে বৃহত্তর আন্দোলনে পরিণত হতে থাকে। এদিকে আব্বাসীয় পরিবার হুমায়মা থেকে তাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ স্থান ইরাকে পালিয়ে যায়। সিরিয়ার মরুভূমিতে এক কঠিন যাত্রার মাধ্যমে তারা কুফায় পৌঁছায়। কিছুদিনের মধ্যেই তাদের শাসনের পক্ষে লড়াইরত সেনাবাহিনী সিরিয়া থেকে পূর্ব দিকে ইরাকে আসতে শুরু করে। স্থানীয় জনগণের সমর্থনকে সঙ্গে নিয়ে আব্বাসীয়রা স্থানীয় উমাইয়া সরকারকে উৎখাত করে এবং তাদের স্থলে নিজেদের হাতে শাসন ক্ষমতা নিয়ে নেয়। কুফাতেই আবুল আব্বাস সর্বপ্রথম জনগণের প্রকাশ্য আনুগত্য পায়, যাকে 749 খ্রিস্টাব্দে প্রথম আব্বাসীয় খলিফা ঘোষণা দেয়া হয়। খিলাফতের এই প্রতীকী হস্তান্তরের কোনো মূল্যই থাকত না যদি সকল উমাইয়াদের জোরপূর্বক অপসারণ করা না যেত। আব্বাসীয় সৈন্যবাহিনী শেষ পর্যন্ত উত্তর ইরাকে জাব নদীর কাছে উমাইয়া বাহিনীর একটি বড় অংশের মুখোমুখি হয়। দুটো দল ছিল একেবারেই ভিন্ন ধরনের। উমাইয়ারা তাদের সাদা পতাকা নিয়ে আরব সিরিয়ানদের প্রতিনিধিত্ব করছিল, যারা উমাইয়া শাসনের 89 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দল ছিল। অন্যদিকে কালো পতাকা দুলিয়ে আব্বাসীয় সৈন্যরা প্রতিনিধিত্ব করছিল সাম্রাজ্যের অবহেলিত ও বিস্মৃত অনারবদের, যাদের আকাঙ্ক্ষা ছিল আরও বেশি ইসলামী অনুশাসন ভিত্তিক একটি সরকার। 750 খ্রিস্টাব্দের প্রথম দিকে চরম নাটকীয় জাবের যুদ্ধে আব্বাসীয় সেনাবাহিনী উমাইয়া সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে পর্যদস্ত করে। আব্বাসীয়রাও উমাইয়াদের দেশ সিরিয়াতে একদম সরাসরি প্রবেশ করে অনেকটা শান্তিপূর্ণভাবে দামেস্কের নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হয়। আর সিরিয়ার সেনাবাহিনী কার্যত কঠিন পরাজয় বরণ করে নিঃশেষ হয়ে যায়। তবে সেখানে আব্বাসীয় চররা তাকে খুঁজে পায় এবং হত্যা করে। 750 খ্রিস্টাব্দের পরে ক্ষমতা পরিবর্তনের অন্তর্বর্তীকালীন বিশৃঙ্খলার মধ্যেই আব্বাসীয়রা উমাইয়া পরিবারের প্রায় প্রতিটি সদস্যকে জড়ো করে এবং মৃত্যুদণ্ড দিতে সক্ষম হয়। বেঁচে যায় শুধুমাত্র আব্দুর রহমান নামক উমাইয়া পরিবারের এক কিশোর সদস্য। আব্বাসীয় সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে গিয়ে সে আইবেরিয়ান উপদ্বীপ আল আন্দালুসে চলে যেতে সক্ষম হয় এবং প্রতিষ্ঠা করে উমাইয়া শাসন, যা 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আব্বাসীয়দের প্রকৃত প্রত্যক্ষ শাসনের সময়কাল প্রায় ঠিক 200 বছর স্থায়ী হয়েছিল। বিপ্লবের পর আব্বাসীয়রা তাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অপেক্ষাকৃত বেশি ন্যায়সঙ্গত ইসলামী সমাজ তৈরি করতে সক্ষম হয়, কিন্তু উমাইয়াদের উৎখাতের সাথে যে স্বপ্নগুলো তৈরি হয়েছিল সে সব আশা পূরণে ব্যর্থ হয়। বাগদাদে তাদের নতুন রাজধানী থেকে আব্বাসীয়রা তাদের পূর্বসূরি উমাইয়াদের মতোই আরেকটি রাজবংশ প্রতিষ্ঠা করেন। সমাজে অনারবদেরকে সম অধিকার দিলেও আব্বাসীয় খিলাফতের প্রাথমিক পর্যায়ের মতো সেই সোনালী দিনে ফিরে যেতে ব্যর্থ হয়। উমাইয়া ও ইসলামী ইতিহাসের অন্যান্য রাজবংশের মতোই আব্বাসীয় শাসনেরও ইতিবাচক ও নেতিবাচক দিক ছিল। ইসলামী ইতিহাস অধ্যয়নের সময় কোনো একটি গোষ্ঠীকে সম্পূর্ণ ভালো বা পুরোপুরি খারাপ হিসেবে চিত্রায়িত করা ঠিক নয়। ইসলামী আকিদা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বাদে প্রায় প্রত্যেক ঐতিহাসিক ব্যক্তিত্ব, আন্দোলন এবং সাম্রাজ্যের ভালো ও খারাপ গুণাবলী পাওয়া যায়। এই বিষয়টি সামনে রেখে উমাইয়া ও আব্বাসীয় খিলাফতকালকে অধ্যয়ন করলে আমরা তাদের অর্জন ও আদর্শের প্রশংসা করতে পারব। তার সাথে এও বুঝতে পারব তারা কেউই একেবারে নিখুঁত ছিল না এবং তাদের মাঝেও নানান ত্রুটি বিদ্যমান ছিল। আব্বাসীয় বিপ্লব পশ্চিমা এবং মুসলিম উভয় ইতিহাসবিদদের জন্য অত্যন্ত আগ্রহের বিষয়। বিপ্লবের বিশ্লেষণাত্মক ব্যাখ্যা বিরল। বেশিরভাগ আলোচনা কেবল ঘটনার ইরানি বা আরবি ব্যাখ্যার পিছনে সারিবদ্ধ। প্রায়শই প্রথম দিকের ইউরোপীয় ইতিহাসবিদরা এই দ্বন্দ্বকে শুধুমাত্র আরবদের বিরুদ্ধে অ-আরব বিদ্রোহ হিসেবে দেখতেন। অধ্যাপক এমেরিটাস বার্নার্ড লুইস উল্লেখ করেছেন যে বিপ্লবকে প্রায়ই পারস্যের বিজয় এবং আরব পরাজয় হিসেবে চিহ্নিত করা হলেও খলিফা তখনও আরব ছিলেন, প্রশাসনের ভাষা তখনও আরবি ছিল এবং আরব আভিজাত্য তার ভূখণ্ডের এক টুকরো জমি ছেড়ে দিতে বাধ্য হয়নি। ফলে আরবরা কেবল সাম্রাজ্যের ফলকে অন্যান্য জাতির সাথে সমানভাবে ভাগ করে নিতে বাধ্য হয়েছিল।